ম্যাডাম খাবার আনবো? অদ্রি চোখ বন্ধ করে বলল। রান্না কি করেছেন? রিতা ধীরে ধীরে বললে। আপনি অসুস্থ, তাই ফেনা ভাত আর কাঁচা কলা ভর্তা করিয়েছি নীলকে দিয়ে। এখন আনি? অদ্রি বলল। এখন খেতে ইচ্ছে করছে না। আপনি চোখ বুজে থাকবেন, আমি চামচে করে খাইয়ে দেই। অদ্রি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রশিদ সাহেব বসার রুমে বসে আছেন। রিতা তাকে দেখে সালাম দিলেন। রশিদ সাহেব সালামের উত্তর দিলেন। রিতা মুচকি হেসে বললেন, আজকে খেতে বলবো না আপনাকে, কারণ অসুস্থ মানুষের খাবার রান্না করা হয়েছে আজকে। রশিদ সাহেব অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, কার কি হয়েছে? অদ্রির কিছু হয়েছে? তা না হয় উপায় আছে? খাবেন না ঠিক মতো, তারপর অসুস্থ হবেন। এখন কি অবস্থা? একটু জরুরি কথা ছিল, কথা বলা যাবে? যাবে বই কি, আপনি বসুন, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি, তারপর একসাথে যাব। খাবার ট্রে বিছানার পাশে ছোট টেবিলে রেখে অদ্রির গায়ের কাঁথা ঠিক করে দিয়ে বললেন, ম্যাডাম, রশিদ চাচা আসছেন, আপনার সাথে নাকি জরুরি কথা আছে, আসতে বলবো? অদ্রি চোখ বোঝা অবস্থায় বলল। বলুন। রশিদ সাহেবকে বিছানার পাশে চেয়ারে বসতে দিয়ে অদ্রিকে খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন রিতা। রশিদ সাহেব কাশি দিয়ে গলা পরিষ্কার করে বললেন, মা, এরকম আর কইরো না, নিজের খেয়াল রাখাটা দরকার মা। অদ্রি মাথা নাড়ালো। মা, আমি একটা বড় সমস্যায় পড়েছি, সাহায্য করতে পারবা? বলুন। আমার ছোট মেয়েটা প্রেম করেছে এক বড় ঘরের ছেলের সাথে। ছেলে আমাদের অর্থনৈতিক অবস্থা জানে, তার কোনো সমস্যা নেই, কিন্তু তার পরিবার চায় তাদের বউকে কোনো বড় বাড়ি থেকে তুলে নেবে। আমাদের বাড়িটা তো দেখেছো, বড় বাড়ি ভাড়া করার মতো টাকা নেই। যদিও ভাড়া করি তাহলে মেয়েকে সাজিয়ে দিতে পারবো না। আবার বরপক্ষকে তো হাবিজাবি খাওয়ানো যায় না। তুমি বিরক্ত হচ্ছ না তো? অদ্রি বলল, আমার এই বাড়িটা তো খালিই পড়ে আছে, কয়েকদিনের জন্য আপনারা এখানে আসুন। ছোট মেয়েটার বিয়েটাই তো। জি মা। কবে বিয়ে? এই সামনের সপ্তাহে, পরের সপ্তাহে। সমস্যা নাই চাচা, আপনি আর চিন্তা করবেন না। খেয়েছেন দুপুরে? জি, তুমি খাও মা, আমি আপাতত যাই। আচ্ছা। রশিদ সাহেবের চিন্তা এখন দূর হলো কিছুটা। মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাবে। অদ্রি রিতাকে উদ্দেশ্য করে বলল, খালা, রশিদ চাচা দুপুরে খাননি, আপনি তার খাবার ব্যবস্থা করুন, পারলে আবার রান্না করুন। রিতা বললেন, কিন্তু তিনি তো বললেন খেয়ে এসেছেন। মিথ্যা বলেছেন। আর দেখুন তো উনি চলে গেছেন কিনা, জরুরি কথা ছিল। খাবারটা শেষ হোক। উনি চলে যাবেন ততক্ষণে। রিতা বাধ্য হয়ে খাবারের প্লেট রেখে রশিদ সাহেবের খোঁজে বের হলেন। দোতলায় সিঁড়ি অব্দি এসে দেখলেন রশিদ সাহেব সোফায় পা দুলিয়ে বসে খবরের কাগজ পড়ছেন। ফিরে এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে কিছুটা বিরক্ত হলেন। মেয়েটা এমন কেন? খাবে না, ঘুমাবে না ঠিক মতো, আর অসুস্থ হবেন। প্লেটে এখনো খাবার পড়ে আছে। ম্যাডামের সমস্যাটা কি তার জানা হলো না, হবেও কি না সেটাও তার জানা নেই। রান্নাঘরে যাওয়ার সময় রশিদ সাহেবকে রিতা বলে গেলেন, ম্যাডাম আপনাকে দুপুরে খেয়ে যেতে বলছেন, তিনি আপনার সাথে জরুরি কিছু কথা বলবেন। রশিদ সাহেব খবরের কাগজ টেবিলে রেখেই বললেন, দোতলায় গিয়ে কথা বলে আসবো। রিতা বললেন, না, তিনি ঘুমাচ্ছেন। আপনার সমস্যা না হলে একটা কথা বলি, আপনি কোনো একটা ঘরে গিয়ে শুয়ে থাকুন, রান্না হলে ডাক দেব। অদ্রি মেয়েটা সত্যিই তাকে খুব ভালো জানে, তা না হলে সে যে না খেয়ে আছেন সেটা বুঝতে পারতেন না। নিদ্র বেশ মনোযোগ দিয়ে ফুলটার লাল রঙের আঁচড় দিচ্ছিল। পেছন থেকে মিস্টার ব্রন্ট বললেন, নিদ্র বেশ গলগম্ভীর স্বরে বলল, চেষ্টা করছি। নিদ্রের কেন যেন এসব কাজ করতেই ভালো লাগে। তার এই কাজের মাধ্যমে একজন দম্পতি তাদের নবজীবন শুরু করবে। বাচ্চা কাচ্চা হবে হয়তো বা না, হয়তো বা দেখা যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এই দুইজন একে অপরকে কতটা ভালোবাসে এখন। দেখা গেল ভবিষ্যতে কোনো একটা কারণে তাদের মাঝে সম্পর্কে কীট জন্ম নিতে শুরু করবে। তারপর সেই কীট পুরো সম্পর্কটাকে ধ্বংস করে দিবে। তারা একে অপরকে ছেড়ে দিয়ে নিজেদের মতো চলতে শুরু করবে। এক পর্যায়ে তারা নতুন কারোর সাথে
পুরাতন নিয়মে প্রেম শুরু করবে। প্রেম গভীর থেকে গভীর হলে তারা বিয়ে করবে। এই নিয়মে পুনরাবৃত্তি হবে কি নাকি হবে না? নিদ্রের ভিতর একটা ছোট্ট যুদ্ধ চলছে। যদি এরকম সম্পর্কগুলো এত সহজে ভেঙে যায়, তবে তার সম্পর্ক কেন ভাঙছে না? তাদের মধ্যে তো কোনো সম্পর্কই তৈরি হয়নি কখনো, তাহলে ভাঙবে কিভাবে? কিন্তু অদ্রির প্রতি তার টান কাটছে না কেন? নাকি এটা শুধু মোহ না অন্য কিছু? এই মেয়েটা আমাকে শান্তি দিল না। নিদ্র নিজের উপরই বিরক্ত লাগছে। সন্ধ্যার দিকে এক পৃথিবীর সমান ক্ষুধা নিয়ে বাসায় ঢুকলো নিদ্র। পেটের মধ্যে ইঁদুর দৌড়ে চলছে। দাদি কি তার জন্য খাবার নিয়ে বসে আছেন? নাও হতে পারে। বয়স হয়েছে তার। দেশে বাড়ি যাওয়ার জন্য তার নিজের মন উতলা হয়ে আছে। টাকা না জমিয়ে তো যাওয়াটাও ঠিক হবে না। ওখানে কে তাকে টাকা ধার দিবে? বাবা তো একদমই পছন্দ করছেন না বাংলাদেশে যাওয়ার বিষয়টা। রান্নাঘরে ঢুকে পাউরুটি আর ডিম ভেজে কোনো মতে খেয়ে পেট ঠান্ডা করে দাদির রুমের দিকে গেল। দাদি ঘুমে তলিয়ে আছেন। এখন ডাক দেওয়া ঠিক হবে না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হবার জন্য বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে রইল নিদ্র। দিনটা মনে নেই, খুব বৃষ্টি হচ্ছিল। ছাদে ভিজতে ইচ্ছে করছিল। নিজেকে আটকে রাখতে না পেরে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করেছিল। বেশ ঠান্ডা ছিল ওই দিন রাতে। অদ্রিও এসে দাঁড়ালেন ওই সময় বৃষ্টির মধ্যে। আবছায় আলোতে অদ্রির ভেজা শরীর তার আজ অবধি ধরে রাখা নিয়ন্ত্রণকে ভেঙে দিয়ে তাকে উন্মুক্ত পাগল বানিয়ে দিয়েছিল। অদ্রিকে জড়িয়ে ধরে যেন কিছুটা শান্তি পেয়েছিল সে। তার শরীরের মধ্যে বারবার কেঁপে ওঠা শরীরটার হৃৎস্পন্দন তার ভেতরটাকে পুড়িয়ে দিচ্ছিল। ইচ্ছে করছিল ভেজা শরীরের সুখটা নিজের করে নিতে, কিন্তু তার হয়নি। এত সহজে কোনো কিছু পাওয়াতে হয়তো বা সুখ নেই। একটু ধীরে ধীরে পাওয়ার মাঝে পৃথিবী সমান সুখ লুকিয়ে থাকে। ওই ভেজা শরীরের গন্ধ একদিন সে নিবে, তবে সেদিন কোনো ভয়, লজ্জা, সংকোচ থাকবে না। অদ্রিও কি এভাবে তার মতো করে ভাবে আমাকে? নিদ্র নিজেকেই প্রশ্নটা করল। না, মেয়েরা কোনো ছেলেকে এভাবে ভাববে না। তাদের ভাবনা অন্যদিকে প্রভাবিত হয়। ওদের ভাবনায় পবিত্রতা থাকে। আমি যাব তার কাছে, যাব যেভাবেই হোক। অদ্রিকে আমার পাওয়া যায়। সত্যিই তাকে ভালোবাসি। তা না হলে এত দূরত্বে থাকা সত্ত্বেও তার প্রতিটা টান কাটছেই না, বরং আরো বাড়ছে। হ্যাঁ, তাকেই আমি ভালোবাসি। নিদ্র যেন পণ করছে নিজের কাছে। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিতে গভীর ঘুমে তলিয়ে গেল। অনেকটা শান্তির ঘুম। অদ্রির ঘুম ভাঙল তখন বিকেলবেলা। রশিদ সাহেব দুপুরে খেয়ে দিয়ে নিচে বসার ঘরে সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। যদিও এটা একবার পড়েছেন, কিন্তু কি আর করার, কিছু তো করার দরকার। অদ্রি তার সাথে জরুরি কি কথা যেন বলবে, কিন্তু এখনো ঘুমাচ্ছে। অদ্রি বিছানা ছেড়ে উঠে একটা চিঠি লিখতে বসলো। মাত্র 5 মিনিটে চিঠিটা লেখা শেষ করে নিজেই নিচে নেমে আসলো। আগে থেকে ভেবে রেখেছিল কি লিখবে। অদ্রিকে দেখে রীতা বললেন, আপনি অসুস্থ? আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। অদ্রি মুচকি হাসার চেষ্টা করে বলল। এখন একটু ভালো লাগছে। রশিদ সাহেবের হাতে চিঠিটা হাতে দিয়ে বলল, খামে নাম ঠিকানা লিখে দিয়েছি, আপনি শুধু স্ট্যাম্প লাগিয়ে চিঠিটা পাঠিয়ে দিবেন। রশিদ সাহেব চিঠিটা হাতে নিয়ে ঠিকানা পড়ে বুঝতে পারলেন চিঠিটা কার উদ্দেশ্যে লেখা। রীতা অদ্রির মুচকি হাসি দেখে বেশ অবাক হলেন। এই মেয়ের মুচকি হাসিতে যে কেউ প্রেমে পড়ে যাবে? আজ অব্দি কেউ পড়েছে কি প্রেমে? অদ্রি রশিদ সাহেবকে জিজ্ঞেস করলেন, দুপুরে খেয়েছেন? জি মা, তুমি তো খাও নাই, খেয়ে নাও মা। রীতা বললেন, অদ্রি, আপনি আপনার রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। একটু পরে খাই, এখন ভালো লাগছে না। না, আপনাকে এখনই খেতে হবে। এরকম অনিয়ম করতে করতে আপনার অবস্থা কি খারাপ হয়েছে বুঝতে পারছেন আপনি? অদ্রি মাথা নিচু করে বলল। আচ্ছা, আপনি খাবার নিয়ে আসুন। অদ্রি চলে যাচ্ছিল, পেছনে ফিরে রীতাকে বললেন। লিলিকে দেখছি না, কই ও? রীতা বিরক্ত হয়ে বললেন, তার খোঁজ পাওয়া যায় না, সে তো নিজের মতোই স্বাধীন। ওকে পেলে বলবেন আমি তাকে ডেকেছি। বিছানার উপর বসে বসে ভাবছে অদ্রি।
চিঠিটা দেওয়া কি ঠিক হলো? তার আগের চিঠিরও উত্তর আজও পায়নি সে। বেহায়া হয়ে গেল শেষ পর্যন্ত। এবারই শেষ, আর কোনো চেষ্টা সে করবে না। একা একাই তো কতটা বছর কাটিয়ে দিয়েছে সে, আর কয়টা দিনেই বা সে বাঁচবে। শরীরের যে অবস্থা, তাতে হায়েস্ট 10 বছর বা তার কমও হতে পারে। তারপর শান্তির ঘুম। চোখ ভিজে উঠেছে অদ্রির। মানুষ কখনো তার সব স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু তার কোনো স্বপ্নই তো পূরণ হলো না। একটা স্বপ্ন অন্তত পক্ষে যদি পূরণ হতো। নিদ্রের চেহারাটাও সেই পুরোপুরি মনে করতে পারে না। কেমন আবছা আবছা লাগে। প্রিয় মানুষের চেহারাটা হয়তো বা কখনো মনে রাখা যায় না। নিদ্রকে সে কোনোভাবেই কল্পনায় আনতে পারে না, কিন্তু তার স্বামীর চেহারা ভুলতে পারে না। যতবার চেষ্টা করে ততবারই সেই চেহারা আরো বেশি স্পষ্ট হয়ে যায়। জীবন তাকে কিছুই দিবে না। রশিদ চাচার মেয়েটার বিয়ে তার এই বাড়িতেই হবে। চোখের সামনে তার মতো একজন মেয়েকে নতুন জীবনে পা বাড়াতে দেখবে। স্বামীর ভালোবাসায় স্বপ্নগুলো তার রঙিন হবে। তার সব স্বপ্ন একটি একটি করে পূর্ণতা পাবে। রিতাকে আসতে দেখে অদ্রি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। রিতা নামের এই মায়ের বয়সী মহিলা তাকে খুব বেশি যত্ন করে। টাকা দিয়ে এরকম যত্ন কেনা যায় না। সে তো নিজে কখনো বেশি কথা বলেনি রিতার সাথে, তাহলে কিভাবে বা কি কারণে এতটা যত্ন সে পায়? রান্না বান্না কাজের জন্য তাকে আনা, কিন্তু সে ধীরে ধীরে সবকিছুতে প্রভাব খাটাচ্ছে। অদ্রির রুটিন করা অনিয়মকে খুব সহজে নিয়মে রূপ দিচ্ছে। রিতা অদ্রিকে চুপচাপ দেখেই বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আজকে একটু ছাদে যেতে ইচ্ছে করছে। অদ্রি বলল, আচ্ছা যাবেন, চাবি আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমার সাথে আপনিও যাবেন, ভালো লাগবে। আমার শরীর তেমন ভালো না, ভালো হলেই যাব। আর আমাকে তুমি করে বলবেন। শরীর ভালো করার জন্যই তো বলছি ছাদে যাওয়ার কথা। অন্যদিন আমি যাব। রিতা বুঝতে পারলেন একে এভাবে বলে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা বাদ দাও, আগে খেয়ে নাও। খাবার রেখে যান, আমি খেয়ে নেব। ওই ভুল অনেক করেছি, আর না, আমি এখন থেকে তোমাকে খাইয়ে দিব। আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট না, রান্না বান্না ছাড়া তো আর কোনো কাজই নেই। তোমার যত্নে না হয় কিছু সময় কাটুক, সুস্থ হলে না হয় আর করব না। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও খেতে হলো। কোনো খাবারই তার ভালো লাগছে না, কেমন যেন তিক্ত স্বাদে। কিন্তু ক্ষুধাও বেশ পেয়েছে। ক্ষুধার কারণে তিক্ত স্বাদে খাবার তাকে খেতে হচ্ছে। রিতা বললেন, তিতা লাগতেছে তাই না? হ্যাঁ। বোধহয় হালকা জ্বর তোমার শরীরে। পেট ভরে খেয়ে আবার ঘুম দাও, ঠিক হয়ে যাবে। লিলি নদীর পাড়ে বসে আছে। আশেপাশে মানুষ এখন আর তাকে কোনো প্রশ্ন করে না। প্রথম দিকে এখানকার স্থানীয় মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে সে রীতিমতো বিরক্ত ছিল। এখন কেউ কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয় না। লিলির বাসায় থাকতে ভালো লাগে না। তার যুবক ছেলেদের দেখতে ভালো লাগে। ইচ্ছে করে তাদের মধ্যকার কেউ একজন তাকে সঙ্গ দিক। কেউ তাকে জিজ্ঞেস করুক, এভাবে একা বসে থাকো কেন, মন খারাপ? না, তাকে কেউই জিজ্ঞেস করবে না, কারণ সে তো কাজের মেয়ে। আজ পড়াশোনা করলে, কোনো স্কুলে থাকলে এর বিপরীতে ঘটনা ঘটতো। তার বয়সী কত মেয়েকে সে এখানকার ঝোপঝাপে লুকিয়ে প্রেম করতে দেখেছে। শুধু কি এরা প্রেম করে? মনে পড়তেই লিলির পুরো শরীরে কেমন তড়িৎ বয়ে যায়। নদীতে ঠিক এই সময় 7 থেকে 8 জনের মতো যুবক ছেলেদের দল আসে গোসল করতে। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর যে যুবক, তাকে লিলির খুব ভালো লাগে। কয়েকদিন যাবৎ সে ছেলেও কিভাবে যেন তাকায় ওর দিকে। ওকে দেখিয়ে দেখিয়ে হাসি ঠাট্টা করে। লিলির খুব ভালো লাগে। ছেলেটাও কি একই রকম ভাবে? এই 7-8টা জনের দলটি ইতিমধ্যে এসে গোসলে নেমেছে। সেই যুবকের দিকে তাকিয়ে আছে লিলি। সন্ধ্যা হবার কিছুক্ষণ আগে লিলি বাসায় ফিরেছে। রিতা বললেন, অদ্রি তোমাকে ডেকেছে, তবে এখন যেও না, ও ঘুমাচ্ছে। লিলি বেশ বিরক্ত হয়ে বলল, আমি সেটা বোঝাইনি। কি বুঝবা না বুঝবা তোমার ব্যাপার, কিন্তু অদ্রির ঘুমে যেন ব্যাঘাত না হয়। ও খুব অসুস্থ, বুঝতে পারছো কি বলেছি? রিতার
কঠোর গলার কথা শুনে লিলি কিছুটা ভয় পেল। কোনো উত্তর না দিয়ে সে তার ঘরে চলে গেল। দরজা আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। সে কি সত্যি খুব সুন্দর? তাহলে ওই যুবক কেন তার দিকে ওভাবে তাকিয়ে থাকে? এই বয়সের মেয়েরা পুরুষের লোলুপ দৃষ্টিকে ভালোবাসা ভেবে নেয় বুঝি। তা না হলে লিলি ওই যুবকের তাকানোর অর্থ বুঝতে পারত। নিদ্রের ঘুম ভাঙল তখন রাত 3:45। অন্ধকারে ঘড়ির কাঁটা জ্বলজ্বল করছে। সকাল 8টা তাকে যেতে বলেছে। রঙের কাজ এখনো কিছুটা বাকি আছে। তার স্ত্রী নাকি সকাল 10টার দিকে আসবেন। এত সহজে কি সে পেয়েছে? তাকে জিজ্ঞেস করলে বলবে কিছু। মিস্টার ব্রন্ট আবার তাকে খারাপ ভাববে না তো? ভাবলে ভাবুক। ঘুম আসছে না নিদ্রের, কি করবে? নতুন কোনো নকশা তৈরি করার চেষ্টা করবে, নাকি তার কাজে কি কি পরিবর্তন করা যায় সেটা নিয়ে বসবে। দাদির সাথেও আজ তেমন কথাই হয়নি। একটু দেখে আসা যাক কি করছেন আসমা বেগম। নিশ্চয়ই দাদার ছবি হাতে নিয়ে নীরবে চোখ ভেজাচ্ছেন। দেখে ফেললে স্বীকার করতেই চাইবে না। নিদ্র দাদির রুমে দরজার কাছে যেতেই বুঝতে পারল দাদি জেগে আছেন এবং দাদার ছবি হাতে নিয়ে নীরবে কাঁদছেন। নিদ্র দাদির কাছে বিছানার উপর বসলো। আসমা জামান ছবিটার উপর করে রেখে চোখ মুছে বললেন, ঘুম আসছে না। তা তো দেখতেই পাচ্ছ। মেয়েটাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। ছবি আছে তোর কাছে? আছে, তবে আমি চাই তুমি সামনাসামনি ওকে দেখবে। ছবিতে তোমার ওকে একদমই ভালো লাগবে না। কবে যাবি? টাকাই তো জোগাড় হচ্ছে না। আর 2-1টা কাজ করলে যাওয়ার মতো অবস্থা হবে। ওই মেয়ের যদি বিয়ে হয়ে যায় তখন? তখন আর কি ভাবতে হবে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে ওর নামটা লিখে দেয়নি। জীবনটা এভাবেই কাটিয়ে দিবি? আসলে দাদি, আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার। বাংলাদেশ ছেড়ে চলে এসেছি ওকে না জানিয়ে। এখানে এসেও কোনো যোগাযোগ করিনি। ও চিঠি পাঠিয়েছে কিন্তু আমি তার প্রতি উত্তর দেইনি। তারপর আমি পারছি না। ক্লাবে বাড়ি গিয়ে কত সুন্দরী মেয়েদের সাথে মেশার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাই আমি চাচ্ছি একটা শেষ চেষ্টা করব। মনে করো যদি একটু বুঝতে পারি আমার জন্য অল্প একটু ফিলিংস আছে, তাহলেও আমি ওকে। নিদ্রের গলার কাছে কথাটা আটকে গেল। বিছানা ছেড়ে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো নিদ্র। আসমা জামান নিদ্রে চলে যাওয়ার দিকে শির দৃষ্টিতে তাকিয়ে রইল। নাজমুল সাহেব ডান হাতে দুটো টিকিট নিয়ে বসে আছেন, আরেক হাতে অ্যালকোহলের বোতল। আজকে আর গ্লাসে নিয়ে খাচ্ছেন না। নাজমুল সাহেব বোতল রেখে তার মায়ের রুমের দিকে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন। আসমা জামান বললেন, আয়, ঘুমাস নাই? না, ঘুমাতে ইচ্ছা করছে না। নাকি ঘুম আসছে না? ওই একই কথা। কিসের টিকিট রে বাপ? তোমাদের বাংলাদেশ যাওয়ার টিকিট। আর যাওয়ার সময় মনে করো কিছু টাকা রেখেছি, তা না হলে ভুলে যাব। বাপ তুই আরেকটা বিয়ে কর। নাজমুল সাহেব হো হো করে হাসতে শুরু করলেন। হাসি থামিয়ে বললেন, এখন ছেলের বিয়ের বয়স, আর যদি আমি করি তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? বিয়ের কোনো বয়স নাই বাপ। তারপর আমার আর ওতে মন নেই। মা আমি যাই, নেশাটা বেশি হয়ে গেছে মনে হয়, মাথাটা কেমন যেন লাগছে। নাজমুল সাহেব টিকিট মায়ের হাতে দিয়ে বললেন, মা আমাকে পারলে মাফ করো, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে আর নিদ্রকে। বেচারাকে আমি মনে হয় নাজমুল সাহেব কখনো ভালোবাসতে পারিনি, বাবা হতে পারিনি আমি। মা আমি পারিনি। মানব হৃদয় কখন কিভাবে বোঝা মুশকিল। আসমা জামান তার ছেলের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে, কিন্তু পারছেন না। হতে পারে নিজের মায়ের কথা মনে পড়ছে, আবার নাও হতে পারে। নাজমুল শোন তো। নাজমুল সাহেব দরজার কাছে দাঁড়িয়ে বললেন, কিছু বলবা? চল একসাথে বাংলাদেশে ঘুরে আসি। নাজমুল সাহেব মুচকি হেসে বললেন, না তোমরা যাও। 7:55 নিদ্র মিস্টার ব্রন্ডের বাসায় হাজির। মিস্টার ব্রন্ড দরজার সামনে নিদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখেই বললেন, বাইরে কেন দাঁড়িয়ে, ভেতরে আসুন। মনে হচ্ছে রাতে ঘুম কম হয়েছে। একটু বেশি ঘুম হয়েছে আর কি। মিস্টার ব্রন্ড হাসতে হাসতে বললেন, টেবিলের উপর গরম কফি রাখা আছে, খেয়ে কাজে লেগে পড়ুন। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমার স্ত্রীকে আনতে যাচ্ছি, 10টার দিকে চলে আসব। মিস্টার ব্রন্ড চলে যাবার পর নিদ্র কফি হাতে নিয়ে বাকি কাছে মন দিল। কফিটা খারাপ না খেতে। 10টার দিকে মিস্টার ব্রন্ড ফিরে এলেন।
হুইল চেয়ারে করে 25 থেকে 28 বছরের একজন নারীকে নিয়ে। মহিলা প্যারালাইসিসড পুরোপুরিভাবে, হাত পা কিছুই নাড়াতে পারেন না। মহিলা তেমন সুন্দরী না, আবার অসুন্দরীও নন, অত্রির মতো। মিস্টার ব্রন্ট আর এই মহিলা একা নন, একজন নার্স আছেন মধ্যবয়সী। ঘরে ঢুকেই মিস্টার ব্রন্ট নিদ্রকে উদ্দেশ্য করে বললেন, নিদ্র, আমার প্রিয়তমা স্ত্রী মেন্ডি। মিস্টার ব্রন্ট তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, মেন্ডি কেমন লেগেছে বলো তো? অল্প বয়সী ছেলেটাকে দেখছো না? ও যে দাঁড়িয়ে আছে, ও ডেকোরেশন করছে, দারুণ না? ওকে গিফট দেওয়া উচিত না আমাদের? নিদ্র বেশ অবাক হয়ে শুনছিল ব্রন্টের কথাগুলো। মিস্টার ব্রন্ট তার ওয়ালেট থেকে $500 3টি নোট নিদ্রের হাতে গুঁজে দিয়ে বললেন, মেন্ডির খুব ভালো লেগেছে তোমার ডেকোরেশনটা। ও আমাকে বলেছে তোমাকে গিফট দিতে। গিফট তো আর এখন কিনে আনা সম্ভব না, তাই তোমাকে এক্সট্রা কিছু ডলার দিলাম, পছন্দ মতো কিছু কিনে নিও। নিদ্র বেশ স্বাভাবিকভাবে বলল, আপনি বলেছেন নিতেই হবে, এক্সট্রা ডলার লাগবে না। নিতেই হবে, তা না হলে মেন্ডি খুব কষ্ট পাবে। ওই দেখো, তাকিয়ে দেখছে আর শুনছে কি বলি। যদি বুঝতে পারে তুমি না নাও, তাহলে তো কষ্ট পাবে। নিদ্র তার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে। মিস্টার ব্রন্ট তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত আছেন। এই মুহূর্তে তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, কিন্তু তার স্ত্রীর এই অবস্থার পেছনের কারণটা জানতে ইচ্ছে করছে। মিস্টার ব্রন্ট তার স্ত্রীর বিছানার পাশে বসে আছেন, স্ত্রী ঘুমাচ্ছেন। সে যদি একটা রাত এভাবে ঘুমাতে পারতেন। স্ত্রীর পাশ থেকে উঠে চলে এলেন বসার ঘরে। নিদ্রকে ব্যাগ গোছাতে দেখে বললেন, আপনার জরুরি কাজ আছে নাকি? নিদ্র বলল, না তেমন নেই, তবে খুব খিদে পেয়েছে, বাসায় না গিয়ে উপায় নাই। মিস্টার ব্রন্ট বলল, একটা মিনি বার্গারে হবে আপাতত? না সমস্যা নেই, আমি বাসায় গিয়ে খেয়ে নিব। আমি চাচ্ছিলাম তোমার সাথে কিছুক্ষণ গল্প করব। বসার করে ছোট টেবিল এনে মিস্টার ব্রন্ট নিদ্রকে চেয়ার টেনে বসতে বললেন। হাফ প্লেটে বার্গার আর টমেটো সস এনে টেবিলে রেখে নিদ্রকে জিজ্ঞেস করলেন, বিয়ার নাকি রেড ওয়াইন? নিদ্র বলল, ওসব আমার ঠিক সহ্য হয় না, ঠান্ডা পানি হলে হবে। পানির বোতল টেবিলে রেখে মিস্টার ব্রন্ট নিদ্রের সামনে চেয়ার টেনে বসে বললেন, আমার মনে হচ্ছে তোমার জানতে ইচ্ছা করছে আমার স্ত্রীর এই অবস্থা কেন। নিদ্র খেতে খেতে বলল, তা ঠিক, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার স্ত্রীর অবস্থা কিভাবে এমন হলো সবাই জানতে চায়, আর তোমার হাবভাব দেখে বুঝেছি কিছুটা। আপনি বলেন, আমি শুনছি, আমার জানতে খুব ইচ্ছে করছিল। আমার স্ত্রী একটা স্কুলের টিচার ছিল, আর আমি একটা ফ্যাক্টরিতে ম্যানেজার পদে আছি। বিয়ের প্রথম দিকে বেশ সময় দিতাম ওকে, কিন্তু ফ্যাক্টরির অবস্থা খুব একটা ভালো না চলাতে আমার ব্যস্ততা আরও বাড়লো। ফ্যাক্টরির মালিকের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হওয়াতে দায়িত্বটাও বেড়েছিল। এমনও রাত যেত যে আমি বাসায় আসার সময় পেতাম না। মাথায় শুধু একটাই চিন্তা থাকতো, কিভাবে কোন উপায়ে পরিবর্তন আনা যায়। ওর প্রতি অবহেলাটা আমার অনিচ্ছাকৃতভাবেই বাড়তে থাকে। প্রায় 1 বছরের মতো এইভাবেই চলছিল। ও যে প্রচুর ড্রিঙ্ক করতো আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। কেরিয়ার আর কেরিয়ার। ঠিক 6 মাস আগে আমার স্ত্রী সুসাইড নোট লিখে বাসার ছাদ থেকে লাফ দিয়ে সুসাইড করার চেষ্টা করে। ভাগ্যক্রমে বেঁচে যায়। আমাদের লাভ ম্যারেজ ছিল। এই কেরিয়ার আর ফ্যাক্টরি করে করে ওর সাথে আমি অন্যায় করেছি। আমাদের কালচার নিড্র তোমার দেশের মতো না। আমাদের এখানে বিয়ে, ডিভোর্স, সেক্স পার্টনার এসব কোনো ব্যাপারই না। কিন্তু ভালোবাসাটা বোধহয় কালচার ভেদে পরিবর্তন হয় না। আমার মনে হয় ও ভাবতো আমি আর তাকে ভালোবাসি না, অন্য কোনো মেয়ে পেয়ে গেছি, অন্য কারোর সাথে সোশ্যাল সম্পর্ক রেখেছি এসব। কিন্তু ওর ভাবনাটা ভুল ছিল। তবে এই ভুল ভাবার পিছনে আমি দায়ী ছিলাম। আমার এখনো মনে পড়ে অচেনা নাম্বার থেকে কেউ একজন বলছে আপনার স্ত্রী সুইসাইড করেছে। আমার বিশ্বাসই হচ্ছিল না যে ও আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারে। ডাক্তার বলেছেন সুস্থ না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি কোনো মিরাক্কেল না হয়। আমি প্রায়শই ভাবি একটা মিরাক্কেল ঘটে গেছে। ও পুরোপুরি সুস্থ হয়ে আমার জন্য স্পেশাল বার্গার তৈরি করেছে। আমার ওর স্পেশাল বার্গারটা খুব পছন্দ। ও সুস্থ হলে আপনাকে একদিন খাওয়াবো। আপনাদের একটা বিয়ের ছবি আমাকে দেয়া যাবে? নিদ্র নিজের অজান্তে বলে ফেলল। অচেনা কারোর কাছ থেকে বিয়ের ছবি চাওয়াটা মনে হয় ঠিক হয়নি। মিস্টার ব্রন্ট কিছুক্ষণ চুপ থেকে বললেন, অবশ্যই, কেন নয়। চেয়ার ছেড়ে উঠে ভেতরের দিকে চলে গেলেন। নিদ্র একটু স্বস্তি বোধ করলো। কিছুক্ষণ পর মিস্টার ব্রন্ট ছোট্ট একটা ছবি এনে নিদ্রের হাতে দিয়ে বললেন, এটাতে হবে?
নিত্র ছবিটা দেখেই বলল। অবশ্যই। মিস্টার ব্রন্ট মুচকে হেসে বললেন, নিশ্চয়ই স্পেশাল কাউকেই ছবিটি দেখাতে চাচ্ছ? হ্যাঁ, যদি সুযোগ হয়। অবশ্যই সুযোগ হবে। নিত্র বিড়বিড় করে বলল, প্রিয় মানুষের দেখা সবাই পেলেও স্পর্শ করার ক্ষমতা সবার মাঝে থাকে না। অদ্রির সামনে লিলি বেশ চুপচাপ দাঁড়িয়ে আছে। অদ্রি তাকে কি বলার জন্য ডেকেছে সেটা বুঝতে পারছেন না লিলি। অদ্রি আপা কি জেনে গেছে তার নদীর পাড়ে বসে থাকার কথা? অদ্রি আপা তো এই বাড়ির উঠানে পর্যন্ত নামেন না। তার কাছে অন্য এলাকার মানুষ তো দূরে থাক, এই এলাকার মানুষই আসে না। কে বলবে? রীতা বলেছে নাকি? না, সে নিজেও তো বাসার বাহিরে বের হন না। অদ্রি চায়ের শূন্য কাপ বিছানার পাশে ছোট্ট টেবিলে রেখে ভারী কণ্ঠে বলল, কোথাও যাওয়া হয় আজকাল? লিলি স্বাভাবিকভাবেই বলল, আপনার মতো বাসায় বসে থাকতে আমার ভালো লাগে না। অদ্রি এরকম উত্তর পাবে আশা করেনি, একটু অবাকই হলো। তাহলে কি ভালো লাগে? বেহায়াপনা করতে ভালো লাগে? ঘুরে বেড়ানো কি বেহায়াপো না? গায়ের জামা কাপড় কিছু ঠিক থাকে নাকি তোমার? মুখে মুখে কথা তো বলতে খুব জানো। অদ্রি রেগে বলল, তোমাকে কিভাবে সোজা করতে হয় আমার জানা আছে। ফের যদি দেখি বাসার বাইরে বের হয়েছো তাহলে আমার অন্যদিকের ব্যবহার দেখতে পারবে। খুব ভালো ব্যবহার করেছি, যাও এখান থেকে। লিলির রাগে ফুঁসছিল। অদ্রি কঠোর ব্যবহার তার আত্মসম্মানে আঘাত করেছে। লিলি তার রুমের দিকে পা বাড়ালো। অদ্রি কোনো কথাই সে শুনবে না। রশিদ সাহেব চিঠিটা পোস্ট অফিসে পোস্ট করে বাসায় ফিরছিলেন। নাজমুলকে দাওয়াত দেওয়া কি ঠিক হবে? ও আসবে না এটা সে শিওর। না আসলেও নিত্রকে পাঠিয়ে দিবে, তাতেও লাভ আছে রশিদ সাহেবের। মেয়ের বিয়ের কথা শুনে কিছু টাকা বা গিফট পাঠাবে। টাকা পয়সার অভাবে আততীয়তা করতে তার যে কি পরিমাণ কষ্ট হবে তা বোঝার ক্ষমতা একমাত্র তার মতো বাবারাই জানে। অদ্রি তাকে একটা টেনশন থেকে মুক্তি দিয়েছে, সে কি এর বিনিময়ে কিছু করতে পারবে? অদ্রির টাকা পয়সার অভাব নেই, যা যা দরকার সবই তার আছে। না, কিচ্ছু দেওয়ার ক্ষমতা তার নেই। নামাজে বসে মোনাজাতে প্রাণ ভরে দোয়া করতে পারবে, আর কিছুই করার ক্ষমতা তার নেই। অদ্রি রীতাকে বলল, আচ্ছা 20 জনের মতো মানুষকে 7 বা 10 দিন 3 বেলা খাওয়াতে কি পরিমাণ খরচ হতে পারে? রীতা পান মুখে দিয়েই বলল, ডাল চালের হিসাব বলতে পারবো, কিন্তু টাকার পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না। রশিদ চাচার ছোট মেয়ের বিয়ে এই বাড়িতে হবে। আমি চাচ্ছিলাম খাওয়া খরচ, বরযাত্রীর আপ্যায়ন সব আমি নিব। তাহলে তো বেশ খরচের বিষয় অত্রি। আমি একা এতজনের রান্না করতে পারবো না। যদি একজন মানুষ সহকারী হয় তবে রশিদ চাচাকে আমি 2 জন লোক আনতে বলবো, আর বাড়িটাও রং করতে হবে। অত্রি, তুমিও বিয়েটা করে ফেলো, আমি ঘটকালি করব। অদ্রি মুচকি হেসে বলল, আমি বিধবা। রীতা আজকে প্রথম জানলেন অদ্রি বিধবা। তার কেন যেন বিশ্বাস হচ্ছে না। এত অল্প বয়সী মেয়ে বিধবা? মেয়েটার এত ছন্ন ছাড়া থাকার কি এটাই কারণ? অদ্রি বলল, রশিদ চাচা কখন বের হয়েছেন? 1 ঘন্টার মতো। লিলি কি করছে? সে দরজা আটকে তার ঘরেই আছে। মেয়েটার যে কি হয়েছে বুঝতে পারছি না। আগে সারাদিন আমার পিছু পিছু, আর এখন থেকে খুঁজে পাওয়া যায় না। নয়া জীবন এসেছে, বুঝতে হবে। নতুন জীবনে পা দিলে প্রত্যেক ছেলে মেয়ের মধ্যে কিছু পরিবর্তন আসে। এই সময় তাদের চোখে চোখে রাখতে হয়। আমি আগামীকাল থেকে চোখে চোখে রাখবো। আজকে নিচে নামতে ভালো লাগছে না। আগে বাগানে বেশ সময় কাটাতাম, এখন কিছুই ভালো লাগে না। ছাদে যেতে না? না। চলো আজকে ছাদে যাই, ভালো লাগবে। এত সুন্দর বাড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করা হলে আরো ভালো লাগবে। বিশেষ করে তোমার রুমটা দেখো, কে বলবে বলো তো এটা অল্প বয়সী মেয়ের রুম? অল্প বয়সী বিধবা, কি অদ্ভুত উপাধি, তাই না? চিঠিটা কাকে পাঠানোর জন্য দিলে? নিদ্র আমাকে বেশ সাহায্য করেছিল ব্যক্তিগত বিষয়ে। আমার হাতের হাবিজাবি রান্না খেয়ে ভয়ে পালিয়ে গেছিল। বেচারা চা খেতে পছন্দ করতেন, কিন্তু আমার হাতের চা খেয়ে তার এখানে থাকার শখ খাওয়া হয়ে গেছে। আপনি আসার পরে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর পাইনি, তাই এবার লাস্ট চেষ্টা করলাম। রশিদ সাহেবের জন্য এত কিছু কেন করতে যাচ্ছেন?
সে আমার জন্য যা করেছে তার কোনো বিকল্প আমি কখনো দিতে পারবো না। বিধবা হবার পরে যখন এখানে চলে আসলাম, কেবলমাত্র রশিদ চাচাই আমাকে সাহায্য করেছে। এত বড় বাড়িতে আমি আর লিলি ছিলাম, কেউ জ্বালাতন করার সাহস পায়নি, একমাত্র ওনার কারণে। কৃতজ্ঞতা স্বীকার করতে আমি বাধ্য। রাতে কি খাবেন? দুপুরের খাবার গরম করে এনে দিব নাকি থাই স্যুপ করে খাওয়াবো? আপনি পারেন? আমি অনেক ধরনের রান্না জানি, শুধু তুমি বলবে। আপনার ইচ্ছা হলে করবেন। আজকে থাক, দুপুরের খাবারেই হবে, কাল স্যুপ করে খাওয়াবেন। রিতা খাবার গরম করার জন্য রান্নাঘরের উদ্দেশ্যে নিচে নেমে আসলেন। বিয়েটা রশিদ চাচার ছোট মেয়েটার বদলে তারও হতে পারত। এই বাড়ির গণ্ডি পেরিয়ে গেলে হতে পারে কেউ জুটে যাবে, কিন্তু নিদ্রকে তো পাওয়া যাবে না। তার মতো একজন বিধবাকে কেনই বা নিদ্র ভালোবাসবে? তার এই শরীরে আজ অবধি নিদ্র ছাড়া কারোর স্পর্শ পড়েনি। বিয়ে তার ঠিকই হয়েছিল, তবে সেটা নামে মাত্র বিয়ে। একজন মানুষ তাকে ভুলের মধ্যে রেখেছিল, তার মা বাবাকে দূরে সরিয়ে রেখেছে সেই মানুষটা। ভাবতেও ঘৃণা লাগে। এরপর নিচু মন মানসিকতা কারোর সাথে তার বিয়ে হয়েছিল। আসমা জামান রান্না করে নিদ্রের জন্য খাবার তৈরি করছেন। প্রায় 1 সপ্তাহের মতো হয়েছে ছেলেটা কোনো রকমে খেয়ে দিন কাটাচ্ছে। তারপরেও সে মুখ ফুটে কিছু বলছেন না। নিজের কষ্ট হবে, তারপরও তাকে কষ্ট দিবে না। নাজমুলের তো খোঁজ পাওয়াই দায়। এত ড্রিঙ্ক করতে শুরু করেছে যে কোনো হুঁশই থাকে না। সারাদিন বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, আর রাতে নিজের ঘরে বসে অ্যালকোহল গিলবে। নিদ্র বেশ ক্লান্ত হয়ে বাসায় পৌঁছে দেখল দাদি রান্না করে। মনে মনে খুব খুশি হলেও ভাবভঙ্গিতে প্রকাশ না করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।